এই ২১ বছর বয়সী ছেলেটিকে এমন এক জেলে নিয়ে আসা হয় যেখানে কোনো আইন চলে না, শুধু শক্তিই চলে, যেখানে প্রতিটি কয়েদি রক্ত দিয়ে নিজের পরিচয় তৈরি করে। জেলের ভেতরে ঢুকতেই সব কয়েদি তার প্রাণের শত্রু হয়ে যায়, কিন্তু তারা জানতো না যে যেই ছেলেটার সাথে তারা ঝামেলা করছে সে আসলে তাদের সবার বাপ হয়ে বের হবে। এই গল্পের শুরুতে আমাদের একটি পুলিশ ভ্যান দেখানো হয়, যেটা কিনা কিছু কয়েদিকে নিয়ে সরাসরি চীনের একটি জেলে পৌঁছায়। এই জেলে কোনো সাধারণ কয়েদি থাকে না, বরং এমন সব কয়েদি থাকে যারা সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী। তাদের সামনে কোনো কয়েদি যদি দুর্বল দেখায় তারা তাকে মেরে ফেলে। আর আজও কিছু কয়েদিকে এই জেলে আনা হয়, যাদের মধ্যে ২১ বছর বয়সী এক তরুণ কয়েদি রিকিও ছিল। তাকে এই জেলে আনা হয়েছিল কারণ সে এক ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করেছিল। রিকিকে এই জেলে পুরো ১০ বছরের সাজা দেওয়া হয়েছিল, কিন্তু তার কম বয়সের কারণে তাকে এখানে পুরো ৫ বছর কাটাতে হবে। যেই মুহূর্তে রিকি মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যায়, সেখানেই রেড অ্যালার্ট বেজে ওঠে। এটা দেখে গার্ডরা তাকে থামিয়ে তার তল্লাশি নিতে শুরু করে। এখানে তল্লাশি করার পরও তারা রিকির কাছ থেকে কিছুই খুঁজে পায় না, কিন্তু মেটাল ডিটেক্টর বারবার দেখাচ্ছিল যে তার কাছে কোনো না কোনো লোহার জিনিস আছে। তাই গার্ডরা তাকে একটি এক্স-রে মেশিনের কাছে নিয়ে যায়। যেই মুহূর্তে মেশিনটি চালু করা হয়, দেখা যায় তার বুকে একটি নয় বরং পুরো ৫টি গুলি আটকে আছে, আর এই গুলিগুলোই মেশিন শনাক্ত করছিল। এটা দেখে সেখানে থাকা গার্ডরা একদম চমকে ওঠে। কিভাবে সম্ভব যে একজন সাধারণ মানুষের বুকের ভেতরে ৫টি গুলি আটকে আছে, তবুও সে একেবারে সুস্থভাবে দাঁড়িয়ে আছে। তখন এক গার্ড তাকে জিজ্ঞেস করে, তুমি এই গুলিগুলো বের করোনি কেন? জবাবে রিকি তাকে বলে, এই গুলিগুলো আমার শরীরের জন্য এক ধরনের শক্তি, তাই আমি এগুলো বের করিনি। এরপর আমাদের দেখানো হয় যে এই জেলটি আসলে ৪টি আলাদা ব্লকে ভাগ করা, এবং প্রতিটি ব্লকের ওপর এক একজন ভয়ঙ্কর কয়েদির রাজত্ব চলে। এই ৪ জন নিজেদের এলাকার বাদশা। তারা যা খুশি করে, যাকে খুশি শাস্তি দেয়। প্রতিটি সেলের লিডার তার এলাকায় কাউকে নিজের ইচ্ছা ছাড়া শ্বাস নিতেও দেয় না, আর জেলের প্রতিটি কোনায় কোনায় ভয়, রক্ত আর অত্যাচারে ভরা। এরপর সকাল হতেই সবাই নিজেদের কাজে ব্যস্ত ছিল। তখন সেখানে এক কয়েদি আসে, যার নাম স্যামুয়েল, যে ওয়েস্ট ব্লকের লিডার ছিল। সে আসতেই সেখানে এক বৃদ্ধ কয়েদি উইংকে মারধর শুরু করে, কারণ সে তার কথা মানেনি, তাই সে তাকে সেখানে মারতে থাকে। আসলে এই মানুষটি তার পুরো জীবন এই জেলেই কাটিয়ে দিয়েছে, আর তার আর এই জেল থেকে বের হওয়ার কোনো আশাই ছিল না, কারণ সে জানতো এই নিষ্ঠুর আর নির্দয় কয়েদিদের মধ্যে সে বেশি দিন বাঁচতে পারবে না। তাই সে জেলের ভেতরেই তার ছেলের জন্য একটি ছোট খেলনা বানিয়েছিল, যেন সে তার ছেলেকে শেষ একটি উপহার দিতে পারে। কিন্তু ঠিক তখনই স্যামুয়েল সেই খেলনাটি নিয়ে নেয়। বৃদ্ধ কয়েদি তার খেলনাটি তার কাছে ফেরত চায়, কারণ এটি সে তার ছেলের জন্য অনেক কষ্ট করে বানিয়েছিল। কিন্তু তখনই স্যামুয়েল সেই খেলনাটি তার মাথায় মেরে ফেলে, ফলে সে নিচে পড়ে যায় এবং খেলনাটি টুকরো টুকরো হয়ে যায়। স্যামুয়েল তাকে হুমকি দেয় যে আজকের পর যদি আমার সঙ্গে ঝামেলা করো তাহলে মেরে ফেলবো। এখানে সেই বৃদ্ধ লোকটি তার অপমান আর অত্যাচার সহ্য করতে করতে পুরোপুরি অতিষ্ঠ হয়ে উঠেছিল, আর এখন তার মনে স্যামুয়েলের বিরুদ্ধে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তাই সে ভাঙা খেলনার একটি টুকরো তুলে নিয়ে তার দিকে দৌড়ে যায়, কিন্তু স্যামুয়েলের এক চামচা তার সামনে পা আটকে দেয়, আর সেই সুযোগে স্যামুয়েল খেলনাটা তুলে জোরে তার মুখে মেরে দেয়। ফলে সে সেখানেই ছটফট করতে থাকে। তার যন্ত্রণার চিৎকার শুনে এক গার্ড সেখানে চলে আসে, কিন্তু তাকে ওই দানবদের হাত থেকে বাঁচানোর বদলে সে উল্টো তাদেরকে আরও মারতে বলে চলে যায়। স্যামুয়েল তার চামচাদের নিয়ে দাপুটের সাথে এগোচ্ছিল, ঠিক তখনই রিকি এসে তার পায়ে লাথি মারে। এতে সে সোজা নিচে পড়ে থাকা ধারালো পেরেকের ওপর মুখ থুবলে পড়ে যায়, আর পেরেকের আঘাতে তার চোখ ফেটে যায়। এই সময় তার চামচা রিকির ওপর হামলা করতে যাচ্ছিল, কিন্তু রিকি যখন তার দিকে তাকায় তখন তার মনে এমন ভয় ঢুকে যায় যে তারা ৩ জনই উল্টো দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এখানে স্যামুয়েল কোনোভাবে বেঁচে যায়, কিন্তু সে এক চোখে অন্ধ হয়ে যায়। তাই এখন তার ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে উঠেছে। সে যে কোনো মূল্যে রিকিকে শেষ করে দিবে, নিজের জীবন দিয়েও হলেও প্রতিশোধ নেবে। এই সময় তার সেই চামচা এসে বলে যে রিকিকে মারতে হলে ম্যাড ড্রাগনের দরকার হবে, সে যে কোনো অবস্থায় তাকে মেরে ফেলবে। ম্যাড ড্রাগন এই জেলের সবচেয়ে ভয়ঙ্কর কয়েদি, যে কাউকেই জীবিত রাখে না। কেউ যদি তার সাথে ঝামেলা করে সে এক হাতেই তাকে শেষ করে দেয়। ম্যাড ড্রাগনকে আপাতত ওয়ার্ডেন একটি অন্ধকার সেলে বন্দি করে রেখেছে, কারণ আগের দিনই সে এক কয়েদিকে নির্মমভাবে হত্যা করেছিল। সেদিনই স্যামুয়েল এক গার্ডের সাথে চুক্তি করে এবং বলে আজই উইংকে জানিয়ে দাও যে তার সাজা আরও বাড়ানো হয়েছে, আর এখন তাকে এই জেলে আরও ২০ বছর কাটাতে হবে। তাই গার্ড সরাসরি তার কাছে গিয়ে জানায় এখন তোমার মুক্তি বাতিল করা হয়েছে এবং এখন থেকে তোমাকে আরও ২০ বছর এই জেলে কাটাতে হবে। এটা শুনে সেই বৃদ্ধ কয়েদির পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়, কারণ সে জানতো এখন যদি সে এই জেলে থাকে তাহলে স্যামুয়েল অবশ্যই তার প্রতিশোধ নেবে এবং তাকে তিলে তিলে কষ্ট দিয়ে মেরে ফেলবে।
তাই সে গার্ডদের পা ধরে মুক্তির জন্য ভিক্ষা চাইতে থাকে, কিন্তু গার্ডরা উল্টো তাকে মারধর করে সেখান থেকে চলে যায়। এরপর আর কষ্ট পেয়ে এখানে জীবন কাটানোর আগে সেই রাতেই সে নিজেকে ফাঁসিতে ঝুলিয়ে শেষ করে দেয়। এই খবর পুরো জেলে ছড়িয়ে পড়ে, আর রিকিও জানতে পারে যে যাকে সে সেদিন বাঁচিয়েছিল সে মারা গেছে। যখন গার্ডরা তার লাশ নিয়ে যাচ্ছিল তখন সেখানে রিকি আসে। সে যখন উইংয়ের হাতে থাকা হাতকড়া দেখে তখন গার্ডদের বলে তার হাত থেকে হাতকড়া খুলে দিতে, কারণ সে তো মারা গেছে, এখন অন্তত তাকে মুক্ত করে দাও। তখন রিকি সহজেই তার হাতকড়াটি ভেঙে ফেলে। এটা দেখে গার্ডরা অবাক হয়ে যায় যে এত শক্ত হাতকড়া একজন সাধারণ মানুষ কিভাবে ভেঙে ফেলতে পারে। রিকি সেই খেলনাটি বের করে, যেটা সেদিন স্যামুয়েল ভেঙে ফেলেছিল এবং যেটা রিকি ঠিক করে দিয়েছিল, সে সেই খেলনাটি তার শরীরের ওপর রেখে দেয় যেন সে একটু শান্তি পায়। এখন উইংকে মৃত দেখে তার মন ভেঙে যায়, আর আবারও রিকির ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। এবার সে স্যামুয়েলের কাছ থেকে উইংয়ের প্রতিশোধ নিয়েই ছাড়বে। পরের সকালে সব কয়েদি গোসল করতে আসে। যখন রিকি গোসল করছিল তখন স্যামুয়েল সেখানে এসে তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকে, আর ঠিক তখনই সেখানে সেই দানবের মতো কয়েদি ম্যাড ড্র্যাগন এসে হাজির হয়। সে সরাসরি এসে রিকির মুখে ঘুষি মারে, আর রিকি বেলুনের মতো উড়ে গিয়ে এক কোণে গিয়ে পড়ে। কিন্তু এরপর রিকিও ঝড়ের মতো উঠে দাঁড়ায় এবং তার পেটে এমন জোরে ঘুষি মারে যে তার পেট ভেতর থেকে ফেটে বাইরে বেরিয়ে আসে এবং সে ঘটনাস্থলেই মারা যায়। এটা দেখে স্যামুয়েল একটি পেরেক নিয়ে সরাসরি রিকির হাতের ভেতরে ঢুকিয়ে দেয়, কিন্তু রিকিও তার সব আঙুলকে কাঠির মতো ভেঙে ফেলে। এখন রিকির প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে, আর সে সুযোগ বুঝে এক ঘুষি সোজা স্যামুয়েলের পেট ভেদ করে বের করে দেয় এবং শেষ পর্যন্ত স্যামুয়েলের কাজ সেখানেই শেষ হয়ে যায়। সামনে দাঁড়িয়ে থাকা কয়েদিরা এসব দেখে হতবাক হয়ে যায়। এই সময় গার্ডরা এসে তাকে ধরে নিয়ে যায়। তখন সেখানে এক কয়েদি নারুমি, যে নর্থ ব্লকের লিডার ছিল, সে তার কাছে আসে। সে এসেছিল রিকির মনে ভয় ঢোকানোর জন্য, কিন্তু যখন সে রিকির হাতে ম্যাড ড্রাগনের মৃত্যু দেখল তখন সে ইঁদুরের মতো ভয়ে তার সাথে বন্ধুত্ব করার প্রস্তাব দেয়। কিন্তু রিকি তাকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। তাকে সরাসরি এমন একটি সেলে বন্দি করে রাখা হয় যেখানে সবচেয়ে ভয়ঙ্কর কয়েদিদের রাখা হতো। আগে যেমন ম্যাড ড্রাগন ছিল, এখন তাকেও সেই সেলেই রাখা হয়। কিন্তু তখনই তার বুকের ভেতর ব্যথা শুরু হয় এবং এর সাথে আমাদের একটি ফ্ল্যাশব্যাক দৃশ্য দেখানো হয় যখন সে একজন ছাত্র ছিল এবং তার মা বাবা আগেই এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। সে তার মা বাবার কবরের কাছে আসে। সেখানে তার সামনে তার মাস্টার জাং দাঁড়িয়েছিল, যে ছোটবেলায় তাকে মার্শাল আর্টের প্রশিক্ষণ দিত। মাস্টার তাকে তার শক্তি দেখাতে বলে, কিন্তু সে মাস্টারের ওপর আক্রমণ করতেই মাস্টার এক ঝটকায় তাকে মাটিতে ফেলে দেয়। তখন মাস্টার তাকে বলে, তুমি এখনো পুরোপুরি মাস্টার হয়ে ওঠোনি, তোমার ভেতরে এখনো দুর্বলতা আছে যেটা তোমাকে কাটিয়ে উঠতে হবে, আর সেটা কাটাতে অনেক সময় লাগবে, তবেই তুমি একজন শক্তিশালী ফাইটার হতে পারবে। এটা শুনে রিকি মাস্টারের পায়ের কাছে পড়ে যায় এবং কাঁদতে কাঁদতে বলতে বলে, আমি যে কোনোভাবে মাস্টার হতে চাই, আমি আমার দুর্বলতা দূর করব, যত সময় লাগুক না কেন। তাই সেদিন থেকেই মাস্টার তাকে প্রশিক্ষণ দেওয়া শুরু করে। এখানে মাস্টার রিকিকে বলে, প্রথমে তোমাকে নিজের মনের ওপর নিয়ন্ত্রণ আনতে হবে, তারপর তোমাকে তোমার মনের সব রাগ আর ঘৃণা বের করে ফেলতে হবে। মাস্টার তার সামনে একটি পাথর রেখে বলে, নিজের মনকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে এটাকে ভেঙে দেখাও। তাই রিকি নিজেকে নিয়ন্ত্রণ করে সেখানে রাখা পাথরটিকে কাগজের মতো ছিঁড়ে ফেলে। এটা দেখে মাস্টার তার উপর পাথরের বৃষ্টি নামিয়ে দেয়, আর রিকিও সেগুলো এমনভাবে ছিঁড়ে ফেলতে থাকে যেন কোনো ঝড় বইছে। শেষে মাস্টার সবচেয়ে বড় পাথরটি তুলে সরাসরি তার বুকে মেরে দেয়, কিন্তু রিকি সেটাকেও সহজেই ভেঙে ফেলে। এখন মাস্টার বুঝে যায় যে রিকি নিজের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ শিখে গেছে এবং এখন তার আর কোনো প্রশিক্ষণের প্রয়োজন নেই। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমাদের রিকিকে দেখানো হয় যে তার সেলে বসেছিল। এই সময় সেখানে এক গার্ড এসে তাকে বলে যে তোমাকে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেন ডেকেছেন। তাই তাকে সরাসরি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেনের কাছে নিয়ে যাওয়া হয়, যার টেবিল খাবারে ভর্তি ছিল। তার একটি হাত ছিল না, তাই সে তার হাতের জায়গায় 2 কাঁটাযুক্ত একটি হুক লাগিয়ে রেখেছিল এবং সেই হুক দিয়েই সে খাচ্ছিল। ওয়ার্ডেন গার্ডকে রিকির রিপোর্ট পড়তে বলে। গার্ড তার রিপোর্ট পড়ে জানায় যে রিকি একজন এতিম ছিল, তার মা বাবা ছিল না এবং সে ছোটবেলা থেকেই এতিমখানায় বড় হয়েছে। তাকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছিল, কারণ সেখানেও সে যাকে পেত তাকেই মারধর শুরু করত। তাই সে একটি মিউজিক কলেজে ভর্তি হয়েছিল, যেখানে সে বাঁশি বাজানো শিখেছিল। এমনকি অল্প বয়সেই সে একটি গ্যাংয়ের সাথে মিলে একজন মানুষকে হত্যা করেছিল, তাই তাকে এই জেলে আনা হয়েছিল। এটা শুনে ওয়ার্ডেন তার কাছে এসে জিজ্ঞেস করে, তোমার বুকে 5টি গুলি এলো কিভাবে? কিন্তু রিকি হেসে কোনো উত্তর দেয় না। তাই ওয়ার্ডেন তাকে একটি ছবি দেখায়, যা ছিল রিকির এক বন্ধুর। রিকি যখন ছবিটা নেওয়ার জন্য নিজের হাত বাড়ায়, তখনই ওয়ার্ডেন তার হাতে সেই কাঁটাযুক্ত হুক ঢুকিয়ে দেয় এবং তার উপর লাগাতার ঘুষি মারতে থাকে। ওয়ার্ডেন তাকে কথা বলাতে অনেক চেষ্টা করে, কিন্তু রিকি উল্টো তার মুখে থুতু ফেলে দেয়।
তাই রাগে ওয়ার্ডেন সেই ছবিটাকে মুচড়ে ফেলে দেয়। এটা দেখে রিকির রক্ত ফুটে ওঠে এবং সে সেখানেই টেবিলটাকে 2 টুকরো করে ফেলে। এটা দেখে ওয়ার্ডেন বিড়ালের মতো এক কোণে গিয়ে লুকিয়ে পড়ে। রিকি তাকে মারতে যাচ্ছিল, কিন্তু সে নিজের রাগ নিয়ন্ত্রণ করে সেখান থেকে চলে যায়। রাতে রিকি নিজের সেলে বসে সেই ছবিটা দেখে খুব দুঃখ পায়, কারণ এই ছবিটা ছিল তার বন্ধু কেকোর। আগে তারা দুজন প্রতিদিন হাসি খুশি জীবন কাটাতো, কিন্তু জেলে আসার পর তার জীবন একটা কুকুরের মতো হয়ে গেছে। নিজেকে শান্ত করার জন্য সে সেই বাঁশিটা বাজাতে থাকে, যেটা সে তার বন্ধুর সাথে বসে বাজাতে। কিন্তু তখনই এক গার্ড এসে তাকে বাঁশি বাজাতে নিষেধ করে এবং বলে, যদি আবার বাঁশি বাজাও তাহলে বাঁশিটাকে টুকরো টুকরো করে ফেলবো। পরের দিন যখন স্যামুয়েলের সেই চামচা নিজের সেল থেকে বের হয়, তখন কিছু কয়েদি তার পিছু নেয়, কারণ তার কারণেই উইং নিজের প্রাণ হারিয়েছে। এখন তারা সবাই তার কাছ থেকে উইং এর প্রতিশোধ নিতে চায়। তারা তাকে একটি ধারালো তলোয়ার দিয়ে মারতে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে সেই কয়েদি নারুমি এসে উপস্থিত হয়। সে তাকে মারতে নিষেধ করে, কারণ যদি তাকে মেরে ফেলা হয় তাহলে তোমাদের সবার সাজা আরও বাড়িয়ে দেওয়া হবে, এমনকি তোমাদের মৃত্যুদণ্ড হতে পারে। কিন্তু সেখানে ওয়ং নামের এক কয়েদি তার উপর রেগে যায় এবং বলে, যখন আমাদের উপর অত্যাচার হচ্ছিল তখন তুমি কোথায় ছিলে? তখন তুমি আমাদের সাহায্য করনি কেন? আর এখন যখন আমাদের পালা এসেছে তখন তুমি কেন তাকে বাঁচিয়ে রাখছো? সে বলে, আমাদের তাকে বাঁচিয়ে রাখা উচিত না, আমাদের তাকে মারতেই হবে। এটা শুনে নারুমি রেগে যায় এবং সেই ধারালো তলোয়ার নিয়ে তার মুখ মাঝখান থেকে কেটে দেয়। ফলে সে সেখানেই ছটফট করতে থাকে। এদিকে উপর থেকে দাঁড়িয়ে থাকা ওয়ার্ডেন এটা দেখে খুব খুশি হয় এবং বলে, তোমার কাছ থেকে এটা আশা করিনি, কিন্তু তুমি আজ আমার মনটা খুশি করে দিয়েছো। ওয়ার্ডেন তার মুখে ধারালো হুক ঢুকিয়ে তার জীবন্ত দেহটাকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে যায়। সেই দিনই ওয়ার্ডেন নারুমিকে নিজের কাছে ডাকে এবং তাকে একটি অস্ত্র দিয়ে বলে, যেভাবে তুমি ওয়ংকে মেরেছো ঠিক সেভাবেই এখন তোমাকে রিকিকেও মেরে ফেলতে হবে। এটা শুনে নারুমি চিন্তায় পড়ে যায়, কারণ ওয়ং তো একজন সাধারণ কয়েদি ছিল, তাই তাকে সহজেই মেরে ফেলেছিল। কিন্তু রিকি কোনো সাধারণ কয়েদি নয়। যদি সে রিকির সাথে ঝামেলা করে তাহলে রিকি তাকে ম্যাড ড্রাগনের মতো ছিঁড়ে ফেলবে, কিন্তু এটা ওয়ার্ডেনের আদেশ ছিল, তাই সে এটা করতে রাজি হয়ে যায়। এরপর নারুমি জেলের গ্রাউন্ডে আসে। সেখানে সে ওয়ংকে শিকল দিয়ে বেঁধে একটি কাঠামোর ওপর ঝুলিয়ে রেখেছিল, যাতে তার ছটফট করা দেখে অন্য কয়েদিদের মনে ভয় বেড়ে যায় এবং কেউ যেন আর তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস না পায়। সেখানে তার দেহটা দেখে রিকির খুব খারাপ লাগে। এই সময় নারুমি তার উপর আক্রমণ করে এবং দুজনের মধ্যে তীব্র মারামারি শুরু হয়। সুযোগ বুঝে নারুমি তাকে লাথি মারে, কিন্তু এরপর নারুমি তার চোখে গুঁড়া করা কাঁচ ছুঁড়ে মারে। ফলে রিকি সম্পূর্ণ অন্ধ হয়ে যায়, সে কিছুই দেখতে পাচ্ছিল না। এই সুযোগ নিয়ে নারুমি তার এক হাতে ছুরি মারে, ফলে রিকি মাটিতে পড়ে যায়। কিন্তু ঠিক তখনই রিকির কাছে একটি পানির পাইপলাইন পড়ে যায়। সে দ্রুত সেই পাইপ ভেঙে ফেলে আর সেখান থেকে জোরে পানি বের হতে থাকে। তখন সে সেই পানি দিয়ে নিজের চোখ ধুয়ে নেয় এবং আবারও ভয়ঙ্কর ঝড়ের মতো হয়ে ওঠে। এরপর সে নারুমির ওপর কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে এবং তার মাথায় এমন এক চড় মারে যে তার চোখ কাচের গুলির মতো বের হয়ে নিচে পড়ে যায়। এই সময় ওয়ার্ডেনও সেখানে পৌঁছে যায় এবং নারুমিকে মরে যেতে দেখে তার মুখ হাঁ হয়ে যায়। রিকি দ্রুত নিজের শিরাগুলো টেনে একটার সাথে আরেকটা বেঁধে ফেলে এবং আবারও আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু ঠিক তখনই নারুমি হার মেনে নেয় এবং একটি ছুরি সোজা নিজের পেটে ঢুকিয়ে দেয়। কিন্তু এটা ছিল তার একটি চাল। রিকি যতই তার কাছে আসে সে নিজের নাড়িভুড়ি বের করে রিকির গলায় পেঁচিয়ে দেয়। কিন্তু রিকি সুযোগ বুঝে তাকে উপরে তুলে তার মাথায় এমন এক ঘুষি মারে যে তার মাথার সব হাড় গুঁড়ো হয়ে যায় এবং সেখানেই তার শেষ হয়ে যায়। এরপর রিকি ওয়ং এর দেহ নিচে নামায়। সবাই তাকে তুলে ধরার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং ওয়ং সেখানে মারা যায়। এটা দেখে রিকি সব কয়েদিদের বলে, এই নির্দোষ মানুষের মৃত্যুর জন্য ওয়ার্ডেনই দায়ী, তাকে মেরে ফেলো। তাই সব কয়েদি ঝড়ের মতো তার দিকে দৌড়ে যায় এবং তাকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই সেখানে একজন কয়েদিকে ধরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। আসলে এরা ছিল নিজেদের সেলের লিডার, আর এখন এরা 3 জনই বেঁচে ছিল, কারণ চতুর্থ জন নারুমি মারা গেছে। প্রথম কয়েদির নাম চ্যাং, যে ছিল একজন মেয়ে। তার এমন এক ক্ষমতা ছিল যার মাধ্যমে সে এক জায়গা থেকে আরেক জায়গায় সহজেই যেতে পারত। দ্বিতীয় কয়েদির নাম কিতামা এবং তৃতীয় জনের নাম ব্র্যান্ডন। এখানে ওয়ার্ডেন রিকিকে বলে, যদি তোমার মধ্যে সাহস থাকে তাহলে এই 3 জনকে মেরে দেখাও। রিকির সঙ্গীরাও তাকে বলে, এদের সবাইকে মেরে ফেলো। কিন্তু রিকি কিছুই বলে না এবং সরাসরি ওয়ং এর লাশ তুলে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। ওয়ার্ডেন তাকে একটি প্রস্তাব দেয় এবং বলে, আমি তোমাকে নর্থ সেলের লিডার বানাতে চাই, কারণ নারুমি মারা গেছে, তাই এখন আমি তার জায়গায় তোমাকে বসাতে চাই। আমি তোমার মতো শক্তিশালী কয়েদি আজ পর্যন্ত দেখিনি। কিন্তু রিকি তাকে কোনো উত্তর দেয় না, কারণ সে তার ইশারায় নাচার পুতুল হতে চায় না। সে এখন পুরোপুরি ভেঙে পড়েছিল, কারণ তারই কারণে সবাই তার সঙ্গেই প্রাণ হারিয়েছিল।
দূরে বসে থাকা এক ছেলে যে এই জেলে বন্দী ছিল সে রিকিকে দেখছিল। যখন রিকি একটি পাতার সাহায্যে সুর তুলছিল তখন সেই ছেলেটিও পাতার সাহায্যে সুর তোলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও সে সুর তুলতে পারে না। তখন রিকি তার কাছে এসে বসে এবং তাকে সুর তুলতে শেখায়। কিন্তু এই সময়েই ছেলেটি হঠাৎ কাঁদতে শুরু করে। রিকি তাকে বলে, তুমি কাঁদছো কেন? আসল কারণ কি? তখন ছেলেটি মুখ খুললে দেখা যায় তার জিভের অর্ধেক কাটা ছিল। আসলে ওয়ার্ডেনের একটি গোপন রহস্য ছিল যা শুধু সেই জানত। তাই নিজের গোপন কথা লুকাতে ওয়ার্ডেন তার জিভ কেটে দিয়েছিল। রিকি তাকে নিজের সেই বাঁশিটি দিয়ে দেয়। সে যখনই বাঁশিটা বাজায় তখন সেটি বেজে ওঠে। এটা দেখে সে খুব খুশি হয়। খুশির বিনিময়ে সেই ছেলেটি রিকিকে কিছু পাতা দেয় যাতে সেও ওই পাতাগুলো দিয়ে বাঁশি বাজাতে পারে। কিন্তু যখন রিকি সেই পাতাগুলো দেখে তখন তার সন্দেহ হয়, কারণ ওই পাতাগুলো নেশা তৈরির জন্য ব্যবহার করা হয় এবং আসলে সব সেলের লিডাররা এই পাতাগুলো বিক্রি করে বেশ মোটা টাকা কামাচ্ছিল। রিকি তাকে জিজ্ঞেস করে, এই পাতাগুলো তুমি কোথায় পেয়েছো? সে বলে, আমি এগুলো ওয়েস্ট ব্লক থেকে নিয়েছি। এদিকে সেই মেয়েটি উপর থেকে লুকিয়ে তাদের দেখছিল, কারণ সেই ছিল ওয়েস্ট ব্লকের লিডার যে সবাইকে এই পাতাগুলো বিক্রি করত। মেয়েটি সরাসরি একটি ঘরে গিয়ে তার বন্ধুদের সবকিছু জানায় যে তাদের ফাঁস হয়ে গেছে, কারণ সেই ছেলেটি পাতাগুলোর কথা রিকিকে বলে দিয়েছে। তাই সে ছেলেটিকে নিজের কাছে ডেকে আনে এবং সেখানে একজন লিডার তাকে একটি ছুরি দিয়ে বলে যে আজ রাতেই তোমাকে রিকিকে শেষ করতে হবে, না হলে কাল সকালে তুমি বেঁচে উঠতে পারবে না। কিন্তু ছেলেটি সরাসরি তাকে পরিষ্কারভাবে না করে দেয়। তাই রাগে মেয়েটি তাকে নির্মমভাবে হত্যা করে। তারা তার লাশটা জেলের মাঝখানে রেখে দিয়েছিল আর সব বন্দীরা সেখানে তার লাশ দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল। যখন রিকি এটা জানতে পারে তখন সে সরাসরি তার লাশের কাছে যায়। সেখানে তার দেহটাকে সেই নিষ্ঠুর লোকেরা পিষে ফেলেছিল। লাশের কাছে গিয়ে রিকি কি সেই বাঁশিটাই খুঁজে পায় যেটা সে সেদিন সেই ছেলেটিকে দিয়েছিল। নিজের সঙ্গীকে মৃত অবস্থায় দেখে রিকির ভেতরে প্রচণ্ড রাগ জেগে ওঠে। এদিকে ওয়ার্ডেনও সেই মেয়েটির কালো কাজকর্ম সম্পর্কে জানতে পেরে তার উপর খুব রেগে যায়। অন্যদিকে রিকি পুরো সেই গাছগুলোর বাগানটাই আগুন লাগিয়ে ছাই করে দেয়। মেয়েটি দৌড়ে সেখানে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে এবং তার সব গাছ পুড়ে ছাই হয়ে গেছে। রিকি রাগে তাকে বলে, তুমি যেমন আমার সঙ্গীকে মেরেছ, আমিও তেমনই তোমাকে কষ্ট দিয়ে মারব। তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হতে যাচ্ছিল, ঠিক তখনই মেয়েটি গুলির মতো দৌড়ে এসে তাকে এমন একটি ঘুষি মারে যে সে উড়ে গিয়ে সোজা একটি দেয়ালে গিয়ে আঘাত করে। এদিকে জেলের ভেতরে সব বন্দীরা জানতে পারে যে বাইরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, তাই সবাই সুযোগ নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সবাই নিজেদের স্বাধীনতার জন্য সেই বিল্ডিং থেকে নিচে নেমে পালিয়ে যায়, কারণ এটাই ছিল জেল থেকে পালানোর তাদের শেষ সুযোগ। অন্যদিকে ওয়ার্ডেনও সবকিছু জেনে যায়, তাই সে সেই গার্ডের ওপর খুব রেগে যায়। কিন্তু তখনই আরেকজন গার্ড এসে তাকে জানায় যে আগামীকাল ওয়ার্ডেন এখানে আসছে। এই খবর শুনে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ডেনের তো হুঁশ উড়ে যায়, কারণ যদি ওয়ার্ডেন আগামীকাল এখানে এসে যায় তাহলে সব বন্দীদের সঙ্গে তারও কুকুরের মতো মার খেতে হবে। এদিকে রিকিও পুরোপুরি তার সাহস হারিয়ে ফেলে, কিন্তু তখনই তার মনে তার মাস্টারের কথা ভেসে ওঠে। তার মাস্টার তাকে বলেছিল, যখন তোমার মনে হবে যে তুমি তোমার শত্রুর সামনে হারতে চলেছ, তখন কখনোই তাকে তোমার আসল শক্তির কথা বুঝতে দিও না, বরং তাকে এটা বিশ্বাস করাও যে তুমি হার মেনে নিয়েছ, যাতে সে একটু শান্ত হয়ে যায়। আর তখন তুমি তোমার সব শক্তি এক জায়গায় জড়ো করে সুযোগ বুঝে তার উপর আক্রমণ করো। রিকিও ঠিক তাই করে এবং আবার তার সামনে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে যায়। কিন্তু তখনই সেই বন্দি ব্র্যান্ডন সেখানে এসে যায়। সে রিকির ওপর দড়ি দিয়ে আক্রমণ করতে শুরু করে, কারণ তার কাছে দড়ি ছোড়ার একটি খুব বিপজ্জনক ক্ষমতা ছিল। সে সেই দড়িগুলোর মাথায় বড় বড় ধারালো পেরেক লাগিয়ে রেখেছিল, যা মানুষের শরীর ভেদ করে আরপারে চলে যেত। এরপর সে একের পর এক আক্রমণ করে রিকির শরীরকে সেই ধারালো পেরেক দিয়ে যেন সেলাই করে ফেলে। এই সময়ে সেখানে বন্দি কিতামা এসে তাকে ধরে ফেলে। সে তাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে অ্যালার্ম বেজে ওঠে এবং সবাইকে নিজেদের সেলে ফিরে যেতে বলা হয়, আর যারা যাবে না তাদের গুলি করে মারা হবে বলে হুমকি দেওয়া হয়। কিন্তু কিতামা তাদের একটাও কথা শোনে না এবং রিকির কাছ থেকে প্রতিশোধ নিয়েই যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই গার্ডরা তার উপর গুলির বৃষ্টি শুরু করে এবং সেই সুযোগে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। কিতামা রিকিকে একটি সেলের ভেতরে নিয়ে আসে। সেলের ভেতরে ঢুকতেই দরজা বন্ধ হয়ে যায় এবং দুদিক থেকে সিমেন্ট ঢুকতে শুরু করে, যার ফলে তারা দুজনই সিমেন্টের মধ্যে পাথরের মতো জমে মারা যাওয়ার অবস্থায় পড়ে, কারণ এটা ছিল ওয়ার্ডেনেরই চাল। ওয়ার্ডেন যে কোনোভাবেই হোক রিকিকে শেষ করে দিতে চেয়েছিল, কিন্তু রিকি ঠিক সময়ে দরজা ভেঙে বেরিয়ে আসে এবং কিতামাকেও বাইরে নিয়ে আসে। এটা দেখে ওয়ার্ডেন অবাক হয়ে যায়, কারণ সে রিকির কাছ থেকে এমনটা আশা করেনি যে সে কিতামাকে সাহায্য করে বাইরে নিয়ে আসবে। রিকি সেখানে দাঁড়িয়েই ছিল, কিন্তু কিতামা এবং সিমেন্টের চাপের কারণে তারা দুজনই নিচে পড়ে যায়। এরপর সে তার গার্ডকে বলে যে কাল ওয়ার্ডেন আসতে চলেছে, তাই জেলের ভেতরে যা কিছু হয়েছে তার সব প্রমাণ মুছে ফেলতে হবে।
আমি ওয়ার্ডেন চলে যাওয়ার পর রিকিকে শিক্ষা দেব। পরের দিন সবাই ওয়ার্ডেনের আসার অপেক্ষায় দাঁড়িয়েছিল। অনেক ঘন্টা অপেক্ষা করার পরও ওয়ার্ডেনের কোনো চিহ্ন দেখা গেল না, তাই সবাই ক্লান্ত হয়ে সেখানেই শুয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই দূরে তারা ওয়ার্ডেনের গাড়ি আসতে দেখে। এটা দেখে সবাই সতর্ক হয়ে যায়। ওয়ার্ডেনের সঙ্গে তার ছেলেও ছিল। আসতেই ওয়ার্ডেন শেং তাকে জানায় যে গতকাল নেশা জাতীয় পাতার পুরো বাগানটাই রিকি নামের এক বন্দি পুড়িয়ে দিয়েছে। এটা শুনে ওয়ার্ডেন খুব রেগে যায়। এরপর শেং তাকে রিকির কাছে নিয়ে যায়, যেখানে রিকি একটি সেলে বন্দি ছিল এবং তার পুরো শরীর সিমেন্টে আটকে ছিল। কিন্তু ঠিক তখনই রিকি নিজের শরীর থেকে সব সিমেন্টের স্তর ভেঙে ফেলে এবং সঙ্গে সঙ্গে সে ওয়ার্ডেনের গলা চেপে ধরে। কিন্তু সে তাকে মারার আগেই হঠাৎ একটি দেয়াল ভেঙে কিতামা এসে তার উপর আক্রমণ করে। কিতামা তার হাতগুলো জেলের মোটা লোহার সালাখার ভেতরে চেপে ধরে এবং তার উপর একের পর এক ঘুষি মারতে থাকে। একের পর এক ঘুষিতে রিকির কোমর প্রায় ভেঙে যায়। রিকি সেদিন তার প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু সে তার উপর একটুও দয়া দেখায়নি। কিতামা তার মাথা চেপে ভেঙে ফেলতে যাচ্ছিল, ঠিক তখনই রিকি নিজের শক্তি দেখায় এবং তার গলায় এমন এক ঘুষি মারে যে তার গলা ফেটে বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে রিকি তার হাতে এমন আঘাত করে যে তার সব আঙুল ছিঁড়ে নিচে পড়ে যায় এবং কিতামা সেখানেই মারা যায়। এটা দেখে ওয়ার্ডেন ওপর থেকে হাইড্রোলিক প্রেস চালু করে দেয়। রিকি সেটাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তখনই ওয়ার্ডেন তাকে একটি জোরালো বিদ্যুৎ শক দেয়, যার ফলে সে কষ্টে ছটফট করে নিচে পড়ে যায়। আর সেই হাইড্রোলিক প্রেস দ্রুত তার উপর নেমে আসছিল। কিন্তু ঠিক তখনই হাইড্রোলিক প্রেসটি হঠাৎ করে ওপরে উঠতে শুরু করে। তখন আমাদের সামনে কিতামা দেখা দেয়। সে এখনো বেঁচে ছিল। সে সেই হাইড্রোলিক প্রেসটাকে ওপরের দিকে ঠেলে ধরে রেখেছিল, কারণ তার মনে রিকির জন্য দয়া জন্মেছিল, কারণ রিকিও সেদিন তার প্রাণ বাঁচিয়েছিল। এই সুযোগে রিকি দরজা ভেঙে বাইরে বেরিয়ে আসে। সে সঙ্গে সঙ্গে হাইড্রোলিক প্রেসটা থামায় এবং কিতামাকে বাইরে আসতে বলে। কিন্তু কিতামা এতটাই আহত হয়ে গিয়েছিল যে সে নিজের পাও নাড়াতে পারছিল না। এখানেই কিতামা নিজের সাহস হারিয়ে ফেলে আর হাইড্রোলিক প্রেস তাকে পিষে ফেলে। মারা যাওয়ার সময় কিতামার কাছ থেকে একটি ছবি উড়ে আসে। যখন রিকি সেটি দেখে, সেখানে কিতামা আর তার মায়ের ছবি ছিল। এটা দেখে রিকি ওয়ার্ডেনের ওপর নিজের রাগ উগরে দেয়, তাই ওয়ার্ডেন আরেকটি বোতাম চাপ দেয় আর রিকি আবার একটি গর্তে গিয়ে পড়ে। এরপর রিকির জন্য একটি বড় গর্ত খুঁড়ে তাকে মাঝখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। তখন ওয়ার্ডেন সেখানে এসে বলে সব বন্দীরা একে একে রিকির ওপর মাটি ফেলা শুরু করুক। কিন্তু সেখানে দাঁড়ানো দুই বন্দী স্পষ্টভাবে বলে দেয় যে তারা রিকির ওপর এই অত্যাচার করবে না। এটা দেখে ওয়ার্ডেন তাদের সেখানেই গুলি করে মেরে ফেলে। তাই ভয়ের কারণে সবাই একে একে রিকির ওপর মাটি ফেলতে শুরু করে। তখন ওয়ার্ডেন তাকে বলে, যদি তুমি পুরো 7 দিন এই গর্তে বেঁচে থাকতে পারো তাহলে আমরা তোমাকে মুক্তি দেব। এই সময় ওয়ার্ডেন ঝ্যাং সেই গর্তে একটি বাঁশ গেঁথে দেয়, যাতে যখন তার দেহ মাটির নিচে চাপা পড়বে তখন সে শুধু এই বাঁশের সাহায্যে শ্বাস নিতে পারে। রাতে রিকির সব বন্ধুরা গভীর শোকে ডুবেছিল, কারণ তাদেরই হাত দিয়ে তাদের সঙ্গীকে গর্তে চাপা দেওয়া হয়েছে। এদিকে বাইরে সেই বন্দীরা আসে যারা ইস্ট আর ওয়েস্ট ব্লকের লিডার ছিল। তারা সেই বাঁশের ভেতরে একটি জিনিস ঢুকিয়ে দেয়, যাতে রিকি শ্বাস নিতে না পারে এবং নিচেই মারা যায়। কিন্তু তারা চলে যাওয়ার পরই রিকি কি পেছন থেকে সেই বাঁশটাকে 2 টুকরো করে ফেলে। এরপর আমাদের দেখানো হয় একদিন তার বন্ধু কেইকো তার স্কুল থেকে বাড়ি ফিরছিল। এই সময় সে দূরে কিছু গুন্ডাকে বসে থাকতে দেখে, যারা তাকে ধরার জন্য অপেক্ষা করছিল। এটা দেখে সে পালানোর জন্য পিছনে ঘুরতেই আরেকজন গুন্ডা তাকে ধরে ফেলে এবং সরাসরি একটি ঘরে নিয়ে গিয়ে আটকে দেয়। ওই গুন্ডাদের বস কেইকোর ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল, কারণ একদিন কেইকোর কারণেই রিকি তাকে ভালো মতো মারধর করেছিল। সে তাকে মারতে যাচ্ছিল। ঠিক তখনই কেইকো সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায় এবং দৌড়ে গিয়ে সরাসরি একটি বিল্ডিং থেকে লাফ দেয়, আর সেখানেই কেইকোর মৃত্যু হয়। যখন রিকি এটা জানতে পারে তখন তার হৃদয় ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যায়। সে যেভাবেই হোক সেই লোকটাকে খুঁজে বের করে, যে তার বন্ধুর প্রাণ নিয়েছিল। এরপর সেই লোকটিও তার ওপর লাগাতার গুলি চালাতে থাকে, কিন্তু রিকির তাতে সামান্যও প্রভাব পড়ে না। উল্টো রিকি তার পা ভেঙে দেয় এবং মাথা ঘুরিয়ে দেয়, আর সে ঘটনাস্থলেই মারা যায়। এটাই ছিল রিকির অপরাধ, যার কারণে তাকে সেই ভয়ঙ্কর জেলে বন্দী করা হয়েছিল। অন্যদিকে তার 7 দিন পূর্ণ হয়ে গিয়েছিল। সেদিনই রিকিকে সেই গর্ত থেকে বের করে আনা হয়। ওয়ার্ডেনের বিশ্বাস ছিল যে সে মারা গেছে, কিন্তু তাকে বাইরে তোলার পর দেখা যায় তার শ্বাস এখনো চলছে। এটা দেখে ওয়ার্ডেন অবাক হয়ে যায়। তাই রিকিকে আবার ধারালো লোহার রডের ভেতরে আটকে রাখা হয়। ওয়ার্ডেন তাকে তার শক্তির রহস্য জিজ্ঞেস করে, কি এমন শক্তি তার মধ্যে আছে যে সে মাটির নিচে শ্বাস ছাড়াই বেঁচে ছিল। কিন্তু রিকি কোনো উত্তর দেয় না। তখন সেই মেয়েটি সেখানে আসে। তার হাতে অনেকগুলো ব্লেড ছিল। সে সেই ব্লেডগুলো রিকির মুখের ভেতরে গুজে দেয় এবং উপরে টেপ লাগিয়ে দেয়। তারপর একের পর এক তার মুখে চড় মারতে থাকে। এতে রিকির মুখ রক্তে লাল হয়ে যায়। এই সময় ওয়ার্ডেন এসে তার মুখ থেকে টেপ খুলে দেয়, কিন্তু তখনই রিকি সব ব্লেড তার মুখের দিকে ছুঁড়ে মারে, আর সেই সব ব্লেড ওয়ার্ডেনের মুখের ভেতরে ঢুকে যায়।
তাই তাকে আবার একটি ফাঁকা অন্ধকার সেলে বন্দি করে রাখা হয়। সেদিনই এক বন্দি লুকিয়ে তাকে খাবার দিতে আসে। সে খাবার দিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে তাকে সেই বন্দি দেখে ফেলে যে নারুমির চামচা ছিল, এবং সেদিনই সে ওয়ার্ডেনকে তার সেলের ভেতরে নিয়ে আসে। ভেতরে ঢুকেই ওয়ার্ডেন সেই বন্দিকে মেরে ফেলে এবং তাকে টেনে হিজড়ে সরাসরি রিকির সেলের সামনে নিয়ে আসে। কিন্তু যখন সে রিকির সেলের ভেতরে তাকায় তখন দেখে রিকি সেখানে নেই, শুধু শিকলগুলো পড়ে আছে। আসলে রিকি উপরে ছাদের সঙ্গে লেগেছিল। ওয়ার্ডেন ভেতরে ঢুকতেই রিকি সুযোগ নিয়ে তাকে পেছন থেকে আঘাত করে। রিকি বাইরে এসে যখন সেই বন্দিটিকে দেখে তখন সে ইতিমধ্যেই মারা গেছে। এটা দেখে তার রাগ আরও বেড়ে যায়। এটা দেখে ওয়ার্ডেন সেখান থেকে পালাতে থাকে, কিন্তু নিচে নামতেই সব বন্দিরা তাকে ঘিরে ফেলে এবং সেই সময় গার্ড আর বন্দীদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এদিকে ওয়ার্ডেন পুরো জেল ঘুরে দেখছিল, কিন্তু অন্যদিকে যে লড়াই চলছে সে সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এই সময় এক বন্দী তার পেছনে কিছু অপমানজনক কথা বলে ফেলে। এটা শুনে ওয়ার্ডেন সহ্য করতে পারে না এবং নির্মমভাবে সেই বন্দির হাত কেটে ফেলে, যাতে ভবিষ্যতে কেউ এমন ভুল না করে। ঠিক তখনই সেখানে রিকি এসে যায়। এটা দেখে ওয়ার্ডেন সঙ্গে সঙ্গে তার দিকে গুলি চালায়, কিন্তু রিকি সামনে ওয়ার্ডেন সেংকে ঠেলে দেয়, ফলে গুলি সরাসরি তার গায়ে লাগে। এতে তার পেট বেলুনের মতো ফুলে ফেটে যায়। এই সময় সেই মেয়েটিও সেখানে পৌঁছে যায়। সে রিকির ওপর একের পর এক আক্রমণ করতে থাকে। তার সঙ্গী ব্র্যান্ডনও রিকির দিকে ধারালো পেরেক ছুঁড়ে মারে, যার ফলে রিকি গরম ফুটন্ত পানির ওপর পড়ে যায় এবং সেখানে যন্ত্রণায় ছটফট করতে থাকে। মেয়েটি তার পা দিয়ে রিকির ওপর আঘাত করে, কিন্তু ঠিক তখনই রিকি তার পা ধরে সেই ফুটন্ত পানির মধ্যে ঢুকিয়ে দেয় এবং সেখানেই তার পা ভেঙে ফেলে। এটা দেখে ব্র্যান্ডন নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু পেছন থেকে ওয়ার্ডেন তার উপর গুলি চালায় এবং সেও সেখানেই বিস্ফোরিত হয়ে যায়। এখানে ওয়ার্ডেন আর রিকি দুজন মুখোমুখি দাঁড়িয়েছিল। ঠিক তখনই রিকি লাফিয়ে উঠে তাকে এমন এক লাথি মারে যে সে সোজা গিয়ে একটি দেয়ালে আছড়ে পড়ে। কিন্তু এর মধ্যেই ওয়ার্ডেন কাঁপতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই সে এক বিশাল দানবে পরিণত হয়। তখনই আমরা জানতে পারি যে রিকির মতো ওয়ার্ডেনের কাছেও একটি বিশেষ ধরনের শক্তি ছিল, যা তাকে এক ভয়ঙ্কর দানবে রূপান্তরিত করে। প্রথমে সেই দানব রিকিকে ভীষণভাবে মারধর করে, কিন্তু ঠিক সময়ে রিকি বুদ্ধি খাটিয়ে তাকে তুলে নিয়ে পাশেই চলতে থাকা একটি গ্রাইন্ডারের মধ্যে ছুঁড়ে ফেলে এবং জোর করে তাকে গ্রাইন্ডারের ভেতরে চেপে ধরে কিমা বানিয়ে ফেলে। শেষে রিকি তার বাকি থাকা মাথাটা তুলে নেয়। অন্যদিকে সব বন্দী আর গার্ডরা একে অপরকে মারধর করছিল। এই সময় রিকি সেখানে এসে সবাইকে ওয়ার্ডেনের কাটা মাথা দেখায় এবং বলে, তোমরা সবাই এখন মুক্ত। রিকি সেই মাথাটা দূরে ছুঁড়ে ফেলে এবং দৌড়ে গিয়ে জেলের দেয়ালটাকে মাঝখান থেকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। আর এখানে রিকির সঙ্গে সঙ্গে সব বন্দীরাও মুক্ত হয়ে যায় এবং এখানেই এই সিনেমাটি শেষ হয়।